ফুটবলে লাক বলে কিছুই নাই, কথাটা বলেছিলেন ইয়োহান ক্রুইফ। সেই কথাই ম্যাচ শেষে বলতে বাধ্য হলেন পেপ গার্দিওলা। অথচ এমন ম্যাচের পর পেপ গার্দিওলা দাবি করতেই পারতেন রিয়াল লাকি। প্রতিপক্ষ হিসেবে রিয়ালকে তার চেয়ে ভালো খুব কম লোকেই চেনেন। তবুও গার্দিওলা মেনে নিয়েছেন তার নিয়তি, এই সব সম্ভব কেবল রিয়ালের পক্ষেই। স্প্যানিশ দৈনিক স্পোর্টের হেডলাইন ওই গার্দিওলার মাথায় হাত দেওয়া ছবিটাই ইনক্রেডিবল বলছে তারা। লং লিভ দ্য কিং হেডলাইন করেছে মার্কা, আজ মনে করিয়ে দিচ্ছে রিয়াল মাদ্রিদ মরে না, আপনারও আর নজর সরে না। আপনি দেখেন রিয়াল ফ্যান হলে আবেগে ভাসেন, প্রতিপক্ষ হলে অবাক বিস্ময় তাকিয়েও থাকেন, নিউট্রাল হলে মুগ্ধতায় ভাসেন অথবা বিরক্তির উদ্রেকও ঘটতে পারে। যে দলেরই আপনি হন না কেন, আপনাকে স্বাগতম রিয়াল ম্যান সিটির ম্যাচে। যা দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সবকিছু 5 পয়েন্টে। গ্রাম পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে নাও। নাম্বার 1, ম্যান সিটিকে হারানোর সহি পদ্ধতি। ম্যাচ স্ট্যাট তো দেখেছেন আপনি নিশ্চয়ই। 33টা শট ম্যানচেস্টার সিটির বিপরীতে রিয়ালের 8টা। 68% বল পজেশন, সিটির এক্সপেক্টেড গোল রেশিও 2.59। কিন্তু এই ম্যাচের জয়ী দল রিয়াল মাদ্রিদ। কেন? কারণ চ্যাম্পিয়ন্স লিগ। ম্যাচ শেষে কার্লো আনচেলত্তি যা বলেছেন, ওখানেই আছে আসল রহস্য। এখান থেকে বেঁচে ফেরার এই একটাই উপায় আছে, আর সেটা হচ্ছে নিজেদের সুযোগগুলো কাজে লাগানো। আমরা শুরুতে সুযোগ লুফে নিয়েছি এবং এরপরে ভালো ডিফেন্স করেছি সিটির বিপক্ষে, এই ছাড়া আর কোনো উপায় নাই। কার্লো আনচেলত্তি চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল কোচ, সবচেয়ে বেশি শিরোপা যিনি জিতেছেন। রিয়াল মাদ্রিদ তার দলের নাম, যারা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপাজয়ী দল। সেই দলের কোচ ম্যাচ শেষে সহজ সরলভাবে বাতলে দিচ্ছেন তার কৌশলটা। এবং খেয়াল করুন, গার্দিওলার সিটির প্রতি তার শ্রদ্ধা সেখানে স্পষ্ট। রিয়াল আগে মাটিতে নেমে এসেছে, এরপরে তারা ম্যান সিটির পরিস্থিতির সামাল দিয়েছে। 2022-এ রিয়াল ম্যান সিটিকে হারিয়েছিল এক নাটুকে ঝড়ে। পরের বছর উড়ে গিয়েছিল রিয়াল। 24-এ এসে এখন আরেকটা শিরোপা দেখছে তারা। এই টুর্নামেন্টে কাউকে হারানোর কোনো শুদ্ধ পদ্ধতি আসলে নাই বললেই চলে। রদ্রিগোর ওই গোলটাই আপনি ম্যাচের টার্নিং পয়েন্ট ধরতে পারেন। রিয়াল এরপরে ঢুকে গেছে পুরোপুরি নিজেদের প্ল্যানে। লো ব্লক ডিফেন্ডিং, কাউন্টার অ্যাটাকিং অ্যাপ্রোচ। এবার আপনি একবার ভাবুন যে সিটির সর্বোচ্চ সুযোগ কি ছিল, যেখান থেকে আপনি বলতে পারেন যে নিশ্চিত গোল হতে পারত। আপনি বলতে পারেন এর্লিং হল্যান্ডের ওই বার পোস্টে লাগা হেডটা, অথবা ডি ব্রুইনার উড়িয়ে মারা ওই শটটা। একবার ভাবুন, স্পেনে এই দলটা খেলে দাপুটে ফুটবল, আর ইউরোপে দলটা জলের মতো, যখন যা প্রয়োজন তাই তারা করছে। কখনো ইতালিয়ান স্টাইল, কখনো ডাচ, কখনো ইংলিশ, দরকার পড়লে পরে তারা বাংলা স্টাইলও অ্যাডাপ্ট করতে জানে। 106 মিনিটে রিয়াল মাদ্রিদ পেয়েছিল তাদের প্রথম কর্নার কিক। ততক্ষণে সিটি যতগুলো কর্নার পেয়েছে সেটার সংখ্যা প্রায় 15টার কাছাকাছি। সাধারণত বাংলাদেশ জাতীয় দল যখন র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা অনেক শক্তিশালী দলের মুখোমুখি হয়, তখন এসব দেখা যায়, এইরকম স্ট্যাট। এবং এসব যে ইউরোপে হয়, ইউরোপের সর্বোচ্চ ক্লাব কম্পিটিশনে সম্ভব, ইউরোপের টপ ক্লাব, সম্ভবত বিশ্বেরই সবচেয়ে নাম করা ক্লাবটাও প্রয়োজন পড়লে ওই ফিলোসফি ফলো করে। সেটাই আরও একবার দেখালো রিয়াল মাদ্রিদ। এই একই গল্প চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ বারবার দেখিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ আর রিয়াল এক আলাদা অবসেশন, এক অদ্ভুত প্রেম, যেখানে ম্যাচ জেতার জন্য কোনো সহি তরিকা নাই। জেতাটাই মুখ্য, আর সবকিছুই গৌণ। নাম্বার 2, আ হিরো ক্যান বি এনিওয়ান, আ জিরো ক্যান বি এনিওয়ান। এই ম্যাচটায় রিয়াল মাদ্রিদের নায়ক কে? আন্দ্রে লুনিন, ইউক্রেনের গোলকিপার, রিয়াল মাদ্রিদের থার্ড চয়েস গোলকিপার, এবং তিনি দলটাকে নিয়ে গেলেন চ্যাম্পিয়ন্স লিগের আরও একটা সেমিফাইনালে। গেল 14 বছরের ভেতরে এটা রিয়াল মাদ্রিদের 12 নাম্বার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল। অথচ এই মৌসুমটা শুরু হয়েছিল বেশ বাজেভাবে। থিবো কোর্তোয়া ইনজুরির কারণে ছিটকে গেলেন। কেপা আরিজাবালাগা, তাকে ধরা হচ্ছিল তার ডিরেক্ট রিপ্লেসমেন্ট হিসেবে, এবং পরে গিয়ে যখন তাতেও কাজ হলো না, আন্দ্রে লুনিনকে খেলানো শুরু করলেন কার্লো আনচেলত্তি। এবং এরকম একটা রাতে শেষ পর্যন্ত আন্দ্রে লুনিন তিনিই নায়ক হয়ে গেলেন। টাই ব্রেকারে তিনি 2টো শট সেভ করেছেন, সেটা তো একপাশে আছেই, কিন্তু এই ছাড়াও পুরো ম্যাচে বেশ কিছু ভালো সেভ তিনি করেছেন। শুধুমাত্র এই কোয়ার্টার ফাইনালেই নয়, সেকেন্ড রাউন্ডের ম্যাচে যখন লাইপজিগের বিপক্ষে রিয়াল মাদ্রিদ খেলেছে, সেই ম্যাচেও তিনি দুর্দান্ত করেছেন। 2 লেগেই, স্পেশালি সেকেন্ড লেগে তিনি সব মিলিয়ে 8টা সেভ করেছিলেন। আর চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ইতিহাসে রিয়াল মাদ্রিদের গোলকিপারের এক ম্যাচের সর্বোচ্চ সেভের সংখ্যা 9টা, আর লুনিন ছিলেন 8টা সেভ করে দ্বিতীয়তে। এই ম্যান সিটির সঙ্গেও সেকেন্ড লেগে সব মিলিয়ে মোট 8টা সেভ লুনিন করেছেন।
এসব সম্ভবত রিয়াল মাদ্রিদেই কেবলমাত্র সম্ভব এবং ম্যাচের মূল নায়ক শেষ পর্যন্ত হয়ে গেছেন এই 25 বছর বয়সী ইউক্রেনিয়ান গোলকিপার। আর জিরো সেটাও যে কেউ হয়ে যেতে পারে। বের্নার্দো সিলভা যখন পেনাল্টি স্পটের কাছাকাছি জায়গায় গেলেন তখন তিনি গোল যদি করতে পারতেন তাহলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ম্যান সিটির টাই ব্রেকারে 2-0 বানিয়ে ফেলতে পারত তাদের ব্যবধানটা। কিন্তু সিলভা সেখানে গোল করতে তো পারেনি নাই, বরং চ্যাম্পিয়ন্স লিগ বা যে কোনো ফুটবলের ইতিহাসে সম্ভবত অন্যতম বাজে পেনাল্টি কিকটা বের্নার্দো সিলভা সেখানে নিয়েছেন। ঘটনাটা ঘটেছে আরও আগে। লুকা মদ্রিচ আগের শটটা মিস করে গিয়েছিলেন এবং মিস করার পর হয়তো অনেকটা আক্রোশে বা হতাশাতেই তিনি বলটা লাথি মেরেছিলেন একেবারে গ্যালারির দিকে এবং বলটা সেখানেই চলে যায়। বল আর আসছিল না এবং বের্নার্দো সিলভা যখন পেনাল্টি স্পটের ওই জায়গায় গেছেন তখন তাকে বলের জন্য অপেক্ষা করতে হয়েছে প্রায় 30 সেকেন্ডের কাছাকাছি। ওই সময়ের ভেতরেই সম্ভবত বার্নার্দো সিলভা নিজের ওপরে চাপটা টেনে এনেছেন, নইলে এমন ম্যাচে এমন কিছু হওয়ার কথা নয়। চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বড় রাতে যে কেউই নায়ক বনে যেতে পারেন, আবার বহু প্রমাণ করা ফুটবলারও সেই জায়গায় জিরো হয়ে যেতে পারেন। নাম্বার 3, উই স্যালুট দ্য ব্যাজ নট দ্য ম্যান। ব্যান্ড অফ ব্রাদার্স যারা দেখেছেন তারা এই কোটটার সাথে খুব বেশি পরিচিত। প্রায় কাছাকাছি মানেরই একটা কথা ম্যাচ শেষে বলেছেন কার্লো আনচেলত্তি। এটা তার দলের জন্য নতুন কিছু নয়, এই ব্যাজের জন্য আসলে তার ফুটবলাররা খেলে এবং যখন তারা এই ব্যাজের জন্য খেলে তখন বাস্তবে পরিণত করে রিয়াল মাদ্রিদ। প্রায় একই সুরে ম্যাচ শেষে কথা বলেছেন জুড বেলিংহাম, যিনি এই বছরই রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এবং যোগ দেওয়ার পরে তিনি ম্যাচ শেষে বলেছেন আসলে এই রিয়াল মাদ্রিদের জার্সিটা গায়ে চাপালে পরে নাকি অন্য এক অনুভূতির সামনে তারা দাঁড়িয়ে যান এবং সেই অনুভূতি সম্ভবত সবচেয়ে বেশি গাঢ় হয় এই রকম চ্যাম্পিয়ন্স লিগের রাতে, নইলে এইভাবে ধারাবাহিকভাবে রিয়াল মাদ্রিদ আর এরকম পারফরমেন্স করে কি করে। দেখুন, রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে যেভাবে খেললো সেখানে তাদের চাপে পড়ে যাওয়ারই কথা ছিল, কিন্তু রিয়াল মাদ্রিদের ফুটবলাররা মাথা ঠান্ডা রাখলেন পুরোটা সময়। এই যে তারা মাথা ঠান্ডা রাখলেন তার পেছনে তাদের সবচেয়ে বড় কৃতিত্বটা সম্ভবত কার্লো আনচেলত্তিরই। ম্যাচের পরে জুড বেলিংহাম ওই একই ইন্টারভিউতে বলছিলেন তিনি নাকি কার্লো আনচেলত্তিকে দেখেছেন ম্যাচের আগে হাই তুলতে, মানে ঝিমিয়ে পড়ছেন কার্লো আনচেলত্তি, অথচ কয়েক ঘন্টা পরে ম্যাচ শুরু। এরকম সময় তো কারো ঘুম আসার কথা নয় স্বাভাবিকভাবে। তখন গিয়ে জুড বেলিংহাম কার্লো আনচেলত্তিকে জিজ্ঞাসা করছেন যে বস আপনার কি ঘুম পাচ্ছে? তখন তার বস তাকে রিপ্লাই দিচ্ছেন যে আমার একটু ঝিমুনি ধরেছে, তুমি মাঠে গিয়ে আমার ঝিমুনিটা ভাঙিয়ে দিও। এবং জুড বেলিংহাম সত্যি তাই করেছেন। এই যে ঠান্ডা থাকার তরিকা, এটাই সম্ভবত মূল সহি তরিকা যে কোনো দলকে হারাতে গেলে, স্পেশালি চ্যাম্পিয়ন্স লিগের এই রকম রাতে যেখানে আপনি হয়তো সেকেন্ড ফেভারিট, আপনি হয়তো ঘরের মাঠে 3-3 গোলে ড্র করে এসছেন, কোনো অ্যাডভান্টেজ আপনার কাছে নাই, ম্যান সিটি আরও শক্তিশালী হয়েছে, ঘরের মাঠের সমর্থন তাদের আছে, সব কিছুর বিপরীতে গিয়ে আপনি নিজেকে প্রমাণ করে দেওয়ার একটা মঞ্চ খুঁজে পান। আর এই রকম মঞ্চ পেলে রিয়াল মাদ্রিদ সাধারণত ওই জায়গায় অন্য দলকে সরিয়ে নিজেরাই উঠে যায়। আর এই জায়গায় রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় কৃতিত্বটা সম্ভবত আরও এক জায়গায় কার্লো আনচেলত্তির, সেটা হচ্ছে ফুটবলারদেরকে স্বাধীনভাবে খেলতে দেওয়া। এই স্বাধীনভাবে খেলতে দেওয়া টার্মটা একটু ভেগ মনে হতে পারে কারো কাছে, কারণ একটা সিস্টেম তো থাকে, সেই সিস্টেমেই আসলে খেলতে হয়। কিন্তু এই যে ফুটবলারদের যারা ওয়ার্ল্ড ক্লাস টপ ক্লাস ফুটবলার, যারা অ্যাটাকিং ফুটবল খেলতে খুব বেশি অভ্যস্ত, তাদেরকে লো ব্লক ডিফেন্ডিংয়ে মানিয়ে নেওয়া এবং তাদেরকে বাধ্য করা লো ব্লক ডিফেন্ডিংয়ে, এবং সেটা তারা এমনভাবেই এক্সিকিউট করলো ম্যাচে যে ম্যানচেস্টার সিটি বক্সের ভেতরে জায়গা তো পেলই না, বক্সের বাইরে থেকেও এবার তারা আর একটা শটও করতে পারলো না। ম্যান সিটি হয়তো অনেক সুযোগ তৈরি করেছে, কিন্তু নিশ্চিত গোলের সুযোগ আসলেই কি তাদের তেমন ছিল? নাম্বার 4, রুডিগারের রাত আর হল্যান্ডের হাহাকার। যতবারই এর্লিং হল্যান্ড অ্যান্টোনিও রুডিগারের মুখোমুখি হচ্ছেন ঠিক ততবারই তিনি যেন বিপদে পড়ে যাচ্ছেন এবং এই দুই লেগ মিলিয়ে সব মিলিয়ে এর্লিং হল্যান্ড পেলেন 21টা মাত্র টাচ, আর এই সেকেন্ড লেগে তিনি করেছেন মাত্র 5টা পাস। দুই লেগ মিলিয়ে সব মিলিয়ে বল পজিশন তিনি হারিয়েছেন 14 বার, এর চেয়ে কম পাস তিনি কমপ্লিট করেছেন দুই লেগ মিলিয়ে পুরো ম্যাচে। এবং এর্লিং হল্যান্ডের একেবারে নিষ্ক্রিয় থাকাটাই শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটিকে অনেক বেশি ভুগিয়েছে, কারণ বক্সের ভেতরে সেভাবে কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেননি এর্লিং হল্যান্ড। অথচ গেলবার যখন 4-0 গোলে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি গুড়িয়ে দিয়েছিল রিয়াল মাদ্রিদকে, ঠিক সেই ম্যাচে অ্যান্টোনিও রুডিগার ছিলেন সাইড বেঞ্চে। এই রুডিগার হল্যান্ডকে একরকম কাঁদিয়েই ছাড়লেন, দুই লেগ মিলিয়ে সম্ভবত রিয়াল মাদ্রিদের জয়টাও তিনি নিশ্চিত করলেন।
যদিও যে গোলটা কেভিন ডি ব্রুইনা করেছিলেন তাতে হয়তো খানিকটা দায় রুডিগারের আছে, কিন্তু দিন শেষে একেবারে শেষ টাই ব্রেকারের শেষ স্পট কিকে যখন রুডিগার গোল করলেন, তারপর টনি ক্রুসও সম্ভবত নিজেকে বদলে ফেলতে বাধ্য হলেন এবং তার সামনে সম্ভবত আর কোনো উপায়ও ছিল না। তাকে আমরা খুব একটা উদযাপনে মাততে দেখি না, তিনিও উদযাপনে মাতলেন এবং এই রকম রাতে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা একটু অন্যরকম মেজাজেও বোধহয় থাকেন। এই টনি ক্রুস যখন ম্যাচ চলছে সেকেন্ড হাফে, বের্নার্দো সিলভা বল নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন, তিনি তখন টনি ক্রুস আটকে দিয়েছেন। টনি ক্রুস আটকে দিয়ে নিজে আবার সেটা উদযাপন করছেন। ক্রুসকে আপনি খুব বেশি উদযাপন করতে দেখবেন না। এই তো গেল বল আটকানোর ব্যাপার। এই দুই জার্মান মিলে আসলে ম্যাচ ডিকটেক্ট করেছেন কোনো দিক থেকে, স্পেশালি টনি ক্রুস। তিনি আসলে রিয়াল মাদ্রিদের জন্য চিট কোডের মতোই। রিয়াল মাদ্রিদের এই দলটার সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পিসও এই টনি ক্রুস। বয়স হয়ে গেছে, বেশ কিছু চ্যাম্পিয়ন্স লিগও তার জেতা আছে, কিন্তু তারপরও ক্ষুধা কমে না টনি ক্রুসের। রিয়াল মাদ্রিদ আর ক্রুস একে অন্যের সমর্থকও বটে। নাম্বার 5, রিয়ালের দৌড় আর কত দূর। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠে গেল এবং এখন তাদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ, যে ম্যাচে রিয়াল মাদ্রিদ ফেভারিট। সেকেন্ড লেগটা সান্তিয়াগো বার্নাবিউতে এবং রিয়াল মাদ্রিদ সম্ভবত তাদের 15 নাম্বার চ্যাম্পিয়ন্স লিগটাও এখন তাড়া করছে। এই জায়গা থেকে রিয়াল মাদ্রিদ যদি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত না পৌঁছাতে পারে, তাহলে সেটাই হয়তো অনেককে অবাক করবে। কারণ বায়ার্ন মিউনিখের বর্তমান অবস্থা আর বায়ার্ন মিউনিখের কোচ টমাস টুখেল যেহেতু এই সিজন শেষে চলে যাচ্ছেন, সেটা তাদের জন্য দুই রকমভাবে কাজ করতে পারে। একটা তাদের জন্য পজিটিভ হতে পারে, একটা তাদের জন্য আরও বেশি নেগেটিভ কিছু হতে পারে। যদিও বায়ার্ন মিউনিখ তারা আর্সেনালকে বিদায় করে দিয়ে এসছে, যে ম্যাচটায় শেষ পর্যন্ত হয়তো আর্সেনাল ফেভারিট ছিল, কিন্তু ফার্স্ট লেগের ভালো কাজের জন্য 2-2 গোলে ড্রটার জন্যই সেটা তাদেরকে সেকেন্ড লেগে বড় একটা অ্যাডভান্টেজ দিয়েছে। অন্য পাশে আছে বরুসিয়া ডর্টমুন্ড আর পিএসজি, যেখান থেকে আপনি পিএসজিকে ধরতে পারেন ফেভারিট হিসেবে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের রাতে আসলে ফেভারিট বলে কিছু নাই। রিয়াল মাদ্রিদ যখন পিছিয়ে থাকে তখনই তাদেরকে এগিয়ে যেতে হয়। এই সব কিছু রীতি আর নীতি এগুলোই চলছে চ্যাম্পিয়ন্স লিগে। এই ম্যাচ নিয়ে কথা হলো, তার সবটুকুই অবশ্য রিয়াল মাদ্রিদ জুড়ে। আপনারা যারা ম্যান সিটির সমর্থক আছেন তারা জানাতে পারেন কোন জায়গায় ম্যান সিটি ভুলটা করেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.